36 বলছে S and R are equal partners. They took B into partnership. Who brings 5000 as capital? 5000 টাকা ক্যাপিটাল এনেছে. The old partner decided to alter the value of asset and liability according to current valuation but would not be recorded permanently in the books of accounts in the firm. এর মানে কি বলছে? এর মানে বলছে পুরনো পার্টনাররা আমরা যখন কোনো অ্যাসেটের রিভ্যালুয়েশন করি, ঠিক আছে, ভ্যালুগুলোকে চেঞ্জ করবে, কিন্তু সেটা পার্মানেন্টলি বইতে এফেক্ট করবে না। তার মানে হলো আমরা যখন কোনো অ্যাসেট বা লাইবিলিটিসের রিভ্যালুয়েশন করি, ঠিক আছে, তো সেই অ্যাসেট বা লাইবিলিটিস চেঞ্জ হয়ে গিয়ে ব্যালেন্স শিটে চলে আসে। মনে করো একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যালেন্স শিটে ছিল, যেটা ভ্যালুয়েশন ছিল 1 লাখ টাকা, 5000 টাকা বেড়ে গেল, আমরা ব্যালেন্স শিটে কত লিখি? ফাইনালি গিয়ে 1,05,000 টাকা লিখি। তার মানে কি হলো? অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালুয়েশনটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেল, আর পরের বছর তো 1,05,000ই যাবে। তো ওরা বলছে কি যে আমরা অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালুয়েশন চেঞ্জ করব, কিন্তু পার্মানেন্টলি করব না, ঠিক আছে। তারপর কি বলেছে? দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও 4/9, 4/9, 1/9, মানে রেশিও কত? 4:4:1। বুঝতে পারছো রেশিওটা? দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ ফলোজ। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটে কি কি আছে দেখো? ক্রেডিটর্স আছে, ক্যাপিটাল আছে, ব্যাংক আছে, কত টাকা ব্যাংক? 2000, ডেটর্স 5000, স্টক স্টক আছে 5000, ডেটর্স 9000, ফার্নিচার 10,000, ঠিক আছে। দ্য ফলোয়িং রিভ্যালুড figure are available on BIS admission or 1st January 2021. ফার্নিচার 5000, 9000, ডেটর্স 8500, স্টক 6000, ক্রেডিটর্স 6400। তোমাকে কি কি বানাতে দিয়েছে? মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, আর ব্যালেন্স শিট বানাতে দিয়েছে, ঠিক আছে। চলো শুরু করি তাহলে। আমরা সিম্পল অঙ্ক আছে, শুধু একটা অ্যাডজাস্টমেন্ট ছাড়া। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটু বড় টানবে, ঠিক আছে, একটু লম্বা করবে। তাহলে উপরে কি লিখবো আমি? মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। পরেরটা কি লিখতে হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। পার্টনারের মধ্যে কে কে ছিল? এস আর বি, এদিকেও হবে এস আর বি, আর নিচে হবে ব্যালেন্স শিট অ্যাজ অন কোন তারিখে হবে?
1 জানুয়ারি 2021, 1 জানুয়ারি 2021, ঠিক আছে। চলো, ক্লিয়ার? সবার প্রথমে কি করতে হয়, পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্সগুলো লিখতে হয়। তো পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স লিখে দেবো বাই ব্যালেন্স বিডি। কত টাকা বলো? একজনের আছে 12,000 আর একজনের আছে 8,000। ঠিক আছে, কোনো রিজার্ভ আছে? কিছু নেই, কোনো পিএলও নেই। নেক্সট, অ্যাসেট লায়াবিলিটি রিভ্যালুয়েশনে চলে এসো। নেক্সট কি বলেছে? প্রথম রিভ্যালুয়েশন কি বলেছে? ফার্নিচার রিভ্যালুয়েশন হয়েছে 9,000 টাকা দিয়ে। ফার্নিচার ছিল কত টাকা? 10,000, তাহলে 1,000 টাকা কমে গেছে। তাহলে কি করতে হবে? 2 ফার্নিচার 1,000 টাকা। ওকে, তারপর ডেটর্স আছে 8,500 টাকা। ডেটর্স ছিল কত টাকা? 9,000, তাহলে 500 টাকা কমে গেছে। তাহলে 2 ডেটর্স। টাকা। তারপর স্টক ছিল কত? ছিল 5,000, হয়েছে কত টাকা? 6,000, 1,000 টাকা বেড়ে গেছে। তাহলে বাই স্টক কত টাকা? 1,000। তারপর ক্রেডিটর্স ছিল কত টাকা? ক্রেডিটর্স ছিল 6,000, হয়েছে 6,400। ক্রেডিটর্স বেড়েছে, তাহলে কোন দিকে বসবে? ডেবিট দিকে। 2 ক্রেডিটর্স। লাইবিলিটি যদি বাড়ে তাহলে ডেবিট দিকে বসে। 400 টাকা বেড়েছে, ঠিক আছে, ক্লিয়ার? এবার এখান থেকে প্রফিট বা লস বেরোবে। কি আসছে? লস আসছে, তাহলে ক্রেডিট দিকে বাই লস অন রিভ্যালুয়েশন। লস অন রিভ্যালুয়েশন কত টাকার লস হচ্ছে? 900 টাকা। ঠিক ওইখানটাই ক্লোজ করবে। টোটাল আসছে 1,900 টাকা। ওকে, হচ্ছে তো? এই লসটা পার্টনারদের মধ্যে ভাগ হয়, কোন দিকে বসবে? তাহলে পার্টনার্স ক্যাপিটালে ডেবিট দিকে। তো ডেবিট দিকে লিখে দাও 2 লস অন রিভ্যালুয়েশন। 900 টাকাকে ভাগ করবে কার কার মধ্যে? এস আর আর, বলো। কোন এসে ভাগ করবে? ইকুয়াল পার্টনার ছিল দুজনে, তাহলে ইকুয়ালি ভাগ হবে। 450, 450। ওকে, এবার চিন্তা করো, যদি এই অবস্থায় আমি যদি ব্যালেন্স শিট বের করে ব্যালেন্স শিটটা বানাই, তাহলে অ্যাসেটের ভ্যালুগুলো তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি যদি ব্যালেন্স শিট বের করলাম, ওই ব্যালেন্সটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠালাম, আর ব্যালেন্স শিটের অ্যাসেটগুলোকে চেঞ্জ করতেই হবে, নাহলে ব্যালেন্স শিট আমার মিলবে না। আর যদি ব্যালেন্স শিটের অ্যাসেটগুলোকে যদি পুরোনো ভ্যালুতেই রাখি, তাহলে ব্যালেন্স শিট মেলাতে পারবো না। একবার ট্রাই করে দেখবে, পেন্সিল দিয়ে ট্রাই করে দেখো একবার। সিডি ব্যালেন্সটা কত আসছে?
বের করো। 12,000 থেকে আর তো কিছু বসবে না, 12,000 থেকে 450 বাদ, 11,550 লেখো। তাহলে এর পার্টনার্স ক্যাপিটালে লিখতে হবে না, ব্যালেন্স শিটে ফিল আপ করো শুধু। ব্যালেন্স শিটে এস এর ক্যাপিটাল কত হবে? পেন্সিল দিয়ে করো, ওটা মুছতে হবে তো, তাই। এস এর ক্যাপিটাল কত এলো? 12,000 মাইনাস 450 কত এলো? 11,550, ওদিকে 7,550, ঠিক আছে। আর নতুন পার্টনার একটা ক্যাপিটাল এনেছিল একদম ওপর, ওটা এন্ট্রিটা মেরে দাও তো একটুখানি। ক্রেডিট দিকে বাই ব্যাংক, বি একটা ক্যাপিটাল এনেছিল 5,000 টাকা, তাহলে এটাও ব্যালেন্স শিটে ঢুকবে। ক্যাপিটালটা 5,000 টাকা, ঠিক আছে। এবার ওরা বলেছে কোনো অ্যাসেটের ভ্যালু চেঞ্জ করা যাবে না, কোনো অ্যাসেটের ভ্যালু চেঞ্জ করা যাবে না। তাহলে ব্যালেন্স শিটে যারা ক্রেডিটর ছিল 6,000 টাকাই বসবে, লেখো। ক্রেডিটর 6,000 টাকা। এদিকে অ্যাসেট সাইডে চলে এসো। স্টক কত টাকা ছিল? স্টক ছিল তোমার, যা ছিল ব্যালেন্স শিটে সেটাই ঢুকে যাবে। ডেটরসও যা ছিল তাই ঢুকে যাবে। ফার্নিচারও যা ছিল তাই বসে যাবে। আর ব্যাংকে ছিল কত টাকা? 2,000, আর নতুন পার্টনার 5,000 টাকা এনেছিল, তাহলে কত টাকা হবে? 7,000। ব্যালেন্স শিট যোগ করে দেখো মিলছে কিনা। ডিফারেন্স আসছে, কারণ ওরা বলে দিয়েছে কি যে অ্যাসেট লাইবিলিটিসের ভ্যালু পার্মানেন্টলি চেঞ্জ করা যাবে না। আমি যদি রিভ্যালুয়েশনের এফেক্টে যদি ব্যালেন্স শিটে দিয়ে দিই, তাহলে অ্যাসেট লাইবিলিটিসের ভ্যালু কি হয়ে যাবে? পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেল। যেমন এখানে ফার্নিচার 1,000 টাকা কমেছে, আর আমি যদি ফার্নিচার থেকে 1,000 টাকা মাইনাস করে দিই, তাহলে ওই অবস্থাতে রেকর্ড তো হয়ে গেল। পরের বছর যখন ব্যালেন্স যখন টানবো তখন তো ওই ব্যালেন্সটাই তো যাবে, তো এটা করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাসেট লাইবিলিটিসের আমরা প্রথমবার রিভ্যালুয়েশন করেছিলাম যখন, যা এন্ট্রি মেরেছিলাম তার উল্টো এন্ট্রি মেরে দিতে হবে। যেমন এক্সাম্পল নাও, স্টককে 1,000 টাকা বাড়িয়েছিলাম আমি, কোন দিকে লিখেছিলাম? স্টককে বাড়ানোর সময় ক্রেডিট দিকে, তাহলে এবারে কি করতে হবে? 1,000 টাকা আবার কমিয়ে দিতে হবে। তাহলে ডেবিট দিকে লেখো টু স্টক 1,000 টাকা, ঠিক আছে। এদিকে চলে এসো, ফার্নিচার 1,000 টাকা কমিয়েছিলাম, ওটাকে কি করতে হবে? 1,000 টাকা বাড়িয়ে দিতে হবে। তাহলে বাই ফার্নিচার। ডেটরসও তাই হবে, বাই ডেটরস। আর ক্রেডিটরসও তাই হবে, বাই ক্রেডিটরস। জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দিলাম আমি, রিভার্স এন্ট্রি মেরে দিলাম, ঠিক আছে। আর আমার এসেছিল লস অন রিভ্যালুয়েশন, এবার তাহলে ওটা কি হয়ে যাবে? প্রফিট অন রিভ্যালুয়েশন হয়ে যাবে ডেবিট দিকে। তাহলে টু প্রফিট অন রিভ্যালুয়েশন 900 টাকাই আসবে। তাহলে টোটাল কত হবে? 1,900।
দেখে যদি বুঝলে কিনা, যা যা চেঞ্জ করেছিলাম চেঞ্জগুলোকে রিভার্স এফেক্ট করে দিলাম, তাহলে আর আমার ব্যালেন্স শিটে অ্যাসেটের ভ্যালু আর চেঞ্জ হবে না। যেমন তুমি চিন্তা করে দেখো, স্টকটা একবার বাড়িয়েছিলাম, এদিকে আবার স্টক আমি কমিয়ে দিয়েছি। ফার্নিচার প্রথমে কমিয়েছিলাম, তারপর ফার্নিচার আবার ক্রেডিট দিকে লিখে বাড়িয়ে দিয়েছি। ডেটর্সটাকে কমিয়েছিলাম, আবার ডেটর্সটাকে বাড়িয়ে দিয়েছি। ক্রেডিটর্সও কমিয়েছিলাম, আবার ক্রেডিটর্সটা বাড়িয়েছিলাম, আবার পরে কমিয়ে দিয়েছি। মানে যা ছিল অলরেডি তাই হয়ে গেছে। আগে এটা আমার ছিল বাই লস অন রিভ্যালুয়েশন এসেছিল, এবারে আসবে প্রফিট অন রিভ্যালুয়েশন। হয়েছে অবধি? এইবার এই প্রফিট অন রিভ্যালুয়েশনটা কজনের মধ্যে ভাগ হবে? যদি বলো ইকুয়ালি ভাগ হবে, তাহলে আমি বলি এত কিছু করতে গেলেই কেন? কেন আর কেন? যদি তোমরা যদি বলো স্যার এটা এস আর আর এর মধ্যে ভাগ করে দাও, তাহলে আমি বলবো এত কিছু খাটার দরকার কি ছিল? হ্যাঁ, এটা তিনজনের মধ্যে ভাগ করতে হবে। কারণ যদি এস আর আর এর মধ্যে ভাগ করে দাও, তাহলে এত কিছু খাটার তো কোনো দরকারই ছিল না, কারণ সবই থেকে আমি রিভার্স সেন্টিমেন্টে ক্যান্সেল করে দিয়েছি। তো ফালতু এত কিছু করার দরকার ছিল না। তো রিভ্যালুয়েশনের এফেক্ট এস আর বি তিনজনের মধ্যে যদি ভাগ করো, তাহলে কি হবে? রিভ্যালুয়েশনের এফেক্টটা পার্টনার্স ক্যাপিটালের মধ্যেই শুধু যাবে, ব্যালেন্স শিটে আসবে না। তাহলে আমি এখানে কি করব? বাই প্রফিট অন রিভ্যালুয়েশন। চলো ভাগ করো। 900 টাকাকে 400 400 100 হবে। চারশো 100 ঠিক আছে। চলো এবার ক্যাপিটাল বের করো। টু ব্যালেন্স সিডি। বারো 12,400, 8,400, 5,100। ধরো ব্যালেন্স কত আসছে? এসের 11,950। টোটালটাও করে দেবে। টোটাল হচ্ছে 12,400। বিয়ের বলো? 4,950, 7,950। হ্যাঁ, আর বিয়ের হবে 5,100, তাই তো? ওকে, চলো ব্যালেন্স শিটটা বানিয়ে নিয়ে এবারে ক্যাপিটালগুলো চেঞ্জ হয়ে যাবে। কার কার ক্যাপিটাল হবে? এস ক্যাপিটাল 11,950, আর্টস ক্যাপিটাল 7,950, বিস ক্যাপিটাল 5,100। ঠিক আছে। ক্রেডিটর্স যা ছিল তাই, কোনো চেঞ্জ হবে না। কত টাকা ক্রেডিটর্স? 6,000 টাকা। ফার্নিচারও যা ছিল তাই, কোনো চেঞ্জ হবে না। কত টাকা ফার্নিচার ছিল? 10,000। তারপর ডেটর্সও যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই। কত টাকা বলো? 9,000। তারপর স্টকও যা ছিল তাই, কত টাকা বলো? 5,000। তারপর শুধু ব্যাংকের ফিগারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ব্যাংকের ফিগার রিভ্যালুয়েশনের জন্য চেঞ্জ হচ্ছে না,
ব্যাংকের ফিগার, ব্যাংকে টাকা এসছে বলে চেঞ্জ হচ্ছে। ব্যাংকে কত টাকা ছিল? 2000 টাকা ছিল আর 5000 টাকা এসছে, তাহলে ব্যাংকে টোটাল হবে 7000। চলো যোগ মারো। কত আসছে? মিলছে? এবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো, ফার্স্ট টু লাস্ট। দেখে নাও, কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 37। বৈশাখী, সর্বাণী are partners sharing profit and losses in proportion of their silent করো না মোবাইলটা। বৈশাখী and সর্বাণী are partners sharing profit and loss in the proportion of their balance sheet, in the proportion of their capital। আচ্ছা, ক্যাপিটাল রেশিওতে পিএল মানে প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউশন হয়। তো ক্যাপিটাল কত আছে? 20:15, তাহলে রেশিওটা হবে কত? 20:15। আর একটু সামারি করে বললে কত হয়? 4:3, তাই তো? বুঝতে পারলে এটা কি বললাম? প্রফিট লস শেয়ারিং রেশিওটা হচ্ছে ক্যাপিটাল রেশিও, আর ক্যাপিটাল কত আছে? 20,000 আর 15,000, তাহলে রেশিও কত হবে? 20:15। আর ওটাকে যদি ছোটো করো তুমি আরো 5 দিয়ে কাটলে 4:3, তাহলে রেশিওটা দিকে দাঁড়াচ্ছে আমাদের 4:3। ব্যালেন্স শিট, সিম্পল ব্যালেন্স শিট দিয়েছে। 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে কি বলছে দেখো, কৌশালীকে জয়েন করিয়েছে, ঠিক আছে? কৌশালী শুড ব্রিং 10,000 টাকা ক্যাপিটাল অ্যান্ড টু পে 3,000 টাকা ফর গুডউইল অ্যাজ হি উইল get 1/4 share of profit, as he will get 1/4 share of profit। ওকে, তার মানে ও 10,000 টাকা ক্যাপিটাল আনছে আর 3,500 টাকা গুডউইলের জন্য নিয়ে আসছে 1/4 শেয়ারের জন্য। প্রভিশন অফ 2% is to be raised, প্রভিশন করতে বলেছে 2% এগেনস্ট ডেটর, ডেটরসের ওপরে। স্টক রিডিউস বাই 5%, ফ্রিহোল্ড প্রিমাইসেস রিভ্যালুড অ্যাট 12,650, মেশিনারি অ্যাট 2,800, ফার্নিচার 1,540 অ্যান্ড অফিস ইকুইপমেন্ট একটা ফিগার দিয়ে দিয়েছে, মানে সব রিভ্যালুয়েশন আইটেম দিয়ে দিয়েছে। পার্টনার্স এগ্রিড দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট লাইবিলিটি শুড রিমেইন আনঅল্টার্ড। আনঅল্টার্ড মানে অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালুকে অল্টারেশন করা যাবে না, তার মানে পুরোনো যা ভ্যালু ছিল সেই ভ্যালুতেই রাখতে হবে। আনঅল্টার মানে কি? ভ্যালুগুলোকে অল্টার মানে কি? চেঞ্জ করা যাবে না। তার মানে ব্যালেন্স শিটে যা ভ্যালু ছিল আগের ব্যালেন্স শিটে, নতুন ব্যালেন্স শিটেও সেম ভ্যালু থাকবে, কিন্তু তোমাকে মাঝখানে রিভ্যালুয়েশনও করতে হবে। তাহলে সেমভাবে আমরা মেমোরান্ডাম রিভ্যালুয়েশন করব। প্রথমে রিভ্যালুয়েশনের এফেক্ট দেবো, তারপর সেটাকে রিভার্স এফেক্ট দিয়ে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, চলো।
ওকে, সবার প্রথমে কি হবে? মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 1 এপ্রিল 2020। 1 এপ্রিল 2020 করতে গেল, ব্যালেন্স শিটের ডেটটা কবে আছে? 31 মার্চ 2020। তারপরের দিনই নিশ্চয়ই ব্যালেন্স শিটটা হবে না। পার্টনারদের নাম কি কি ছিল? বৈশাখী, সর্বাণী আর পৌশালী। ওকে, বৈশাখী, সর্বাণী আর পৌশালী। ওকে, ক্লিয়ার তো? সবার প্রথমে কি লিখতে হবে? ওপেনিং ব্যালেন্সগুলো বসাতে হবে। বাই ব্যালেন্স বিডি বলো কত টাকা? বৈশাখীর 20,000 আর 15,000। ওকে, ক্লিয়ার তো? কোনো রিজার্ভ ছিল? রিজার্ভটাও ভাগ হয়ে যাবে। কত টাকা রিজার্ভ ছিল? 2100 4:3-তে। 1200 আর 900। ওকে, চলো। অ্যাসেট সাইডে কোনো পিএল আছে? নেই। অ্যাডজাস্টমেন্টে চলে এসো রিভ্যালুয়েশনে। আচ্ছা, নতুন পার্টনার কিছু ক্যাপিটাল এনেছিল। কত টাকা ক্যাপিটাল এনেছিল? কত? 10,000। তাহলে বাই ব্যাংক বলে লেখো 10,000। কার ঘরে বসবে? পৌশালীর ঘরে, তাই তো? তারপর একটা প্রিমিয়াম ফর গুডউইল এনেছিল, যেটা 4:3-তে ভাগ হয়ে যাবে। কত টাকা প্রিমিয়াম ফর গুডউইল এনেছিল? 3,500। 2,000, 1,500। কোন রেশিওতে ভাগ হচ্ছে এটা? 4:3-তে। ওকে, ক্লিয়ার এ অবধি? তারপর কি দিয়েছে বলো? অ্যাসেট লাইবিলিটিসের রিভ্যালুয়েশনগুলো দিয়েছে, তাই তো? বলো রিভ্যালুয়েশন কি কি ছিল? সবার প্রথমে কি ছিল? প্রভিশন বানাতে হবে ডেটর্সের ওপর। তাহলে ডেবিট দিকে বসবে টু প্রভিশন ফর ব্যাড ডেট। কত পার্সেন্ট বলেছিল? তাহলে ডেটর্সের ওপর 2% মারো। ডেটর্স কত টাকা ছিল? তার ওপর 2%, 350 টাকা। ওকে,
ক্লিয়ার তো? তারপর কি করলেছিল? স্টক কমে গেছে, টু স্টক 705 মানে কমে কত টাকা হয়েছে? 705 ছিল কত টাকা স্টকে? 14100 14,100। আর স্টক হয়েছে কত টাকা? 25%। ও 5% কমে গেছে। আচ্ছা, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে? 705। স্টক 5% কমে গেছে। ঠিক আছে, চলো তারপরে গো। ফ্রিওল প্রিমাইসেস কি বলেছে? টু রিভ্যালুড অ্যাট 12,650। ছিল কত? 10,000। তাহলে 2,650 টাকা বেড়ে গেছে। 10,000 টাকা ছিল, 12,650 টাকা হয়েছে, তাহলে 2,650 টাকা বেড়ে গেছে। বাই ফ্রিহোল্ড প্রিমাইসেস 2,650। ওকে, তারপর মেশিনারি কি বলেছে? মেশিনারি 2,800 টাকা হয়েছে। ছিল কত মেশিনারি? 3,500, মানে 700 টাকা কমে গেছে। টু মেশিনারি। ওকে, ফার্নিচার কত টাকা ছিল? হ্যাঁ, আর হয়েছে কত টাকা? ডিফারেন্স কত হচ্ছে? 210। টু ফার্নিচার। $210। তারপর অফিস ইকুইপমেন্ট ছিল কত টাকা বলো? 550। আর হয়েছে কত টাকা? তাহলে বেড়ে গেছে। ছিল কত টাকা বলো? 495 হয়েছে, আমি শুনলাম 795। তাহলে টু অফিস ইকুইপমেন্ট, তাই তো? কত টাকা? 55,000 না শুধু 55 টাকা? ও শুধু 55, আচ্ছা 55। আর কিছু? আর কিছু নাই তো? পরের অ্যাডজাস্টমেন্ট করো। ও পরের অ্যাডজাস্টমেন্ট করেছে যে অ্যাসেটগুলোকে অল্টার করবে না, ব্যাস শেষ অঙ্ক, আর তো কিছুই নেই। কোন দিকে ব্যালেন্স আসছে? আশা করি ডেবিট দিকেই আসবে। দেখো তো কোন দিকে আসছে। ডেবিট দিয়ে খুব সামান্য টাকা একটা আসবে। প্রফিট অন রিভ্যালুয়েশন। প্রফিট অন রিভ্যালুয়েশন কত টাকা? নাকি ক্রেডিট দিকে আসছে? 630 প্রফিট, তাই তো? আর টোটালটা আসবে 2650। আর এই প্রফিটটা ভাগ হবে প্রফিট অন রিভ্যালুয়েশন, দুজনের মধ্যে ভাগ হবে 4:3 অনুপাতে। বলো। 360। হ্যাঁ 270। ওকে,
এবার কি করতে হবে, অ্যান্সার সমেত জিনিসটাকে ঘুরিয়ে দাও। শুধু খেয়াল রাখবে অ্যান্সার সমেত ঘোরাতে গেলে এদিকে 2 আছে, লেখাগুলো কখনোই 2 হবে না, কি হবে বাই বলে আসবে। তাহলে বাই প্রভিশন ফর ব্যাড ডেট, এক এক করে বলতে থাকো। বাই প্রভিশন ফর ব্যাড ডেট 350 টাকা। বাই স্টক 705। বাই মেশিনারি বাই ফার্নিচার 210। বাই ফার্নিচার 210। অফিস ইকুইপমেন্ট বাই অফিস ইকুইপমেন্ট 55 টাকা, তাই তো? আর বাই কি হবে, লস অন রিভ্যালুয়েশন 600। ওরা বা ভুল করে প্রফিট লিখে দিও না, ওটা লস হচ্ছে তো। আর এদিকে কি আসবে, একটাই আইটেম 2 ফ্রি হোল প্রিমাইসেস 2650। তাহলে ফাইনালি টোটাল আসছে 2650। ওকে, তাহলে এই যে লস যেটা এলো সেটা কাদের মধ্যে ভাগ হবে, 3 জনের মধ্যেই। কোন রেশিওতে ভাগ হবে, 3 জনের যা রেশিও ছিল সেই রেশিও মানে নিউ রেশিও। তো ডেবিট দিকে লেখো 2 লস অন রিভ্যালুয়েশন। আচ্ছা, তাহলে আমি নিউ রেশিও বের করবো, নিউ রেশিও বের করার দরকার আছে না, না বের করেও করা যাবে, না বের করেও করা যাবে। টোটাল লস কত টাকা এসছে, 630। 630-এর মধ্যে নতুন পার্টনারের শেয়ার কত ছিল, 1/4। তো 630-এর 1/4 মারো আগে। $158। তাহলে 158 নতুন পার্টনার পাবে, নতুন পার্টনারের পরে বসাও 158। এবার 630 থেকে 158 মাইনাস করো, 472, যেটা ভাগ হয়ে যাবে 4:3-তে। 472-কে 4:3-তে ভাগ করো, 270 প্রথম জনের তো, মাইনাস 472 মারো, 202। স্মার্ট হও। প্রথমে টোটাল প্রফিট ছিল তার 1/4 মারো, 1/4 মেরে নতুন পার্টনারকে দিয়ে দাও, তাহলে টোটাল প্রফিটের 1/4 তো বেরিয়ে গেল। তাহলে বাকি যে প্রফিটটা থাকবে সেটা দুজনের মধ্যে 4:3-তে ভাগ করে দাও। তো একজনের ফিগার যদি 4-এর যদি 270 টাকা হয়, 472 টাকা তুমি ভাগ করছো, 4/7 করলে 270 টাকা হচ্ছে, তাহলে বাকিটা মাইনাস করে দাও, 202 টাকা চলে আসবে। আর তুমি যদি মনে করো না আমি রেশিও বারবার মেরে মেরে করবো, তো করো সারাদিন ধরে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল তো, আর তো কিছু নেই, ব্যালেন্স বের করো, 2 ব্যালেন্স সিডি। কত, 23,560 টোটাল, তাই তো? 23,560 মাইনাস 270, 23,290। পরেরটা বলো, 17,670। 17,468।
68, আর এখানে তো 10,000 হবে টোটাল, এখানেও 10,000 টোটাল, 10,000 থেকে 158 মাইনাস করে দাও, 9842, ঠিক আছে। চলো এবার ব্যালেন্স শিটটা বানাই। ব্যালেন্স শিটটা কিছুই করতে হবে না, সিম্পল ব্যালেন্স শিট হবে, যা ফিগার আছে অ্যাসেট সাইডে সেগুলো সব কপি পেস্ট হয়ে যাবে। ব্যালেন্স শিটটা বানাই। চলো সবার প্রথমে বিস ক্যাপিটাল কত আসবে, আগে লাইব্রেরি সাইডটা করছি আমি। 23,290, তারপর এস ক্যাপিটাল 17,468, তারপর পিস ক্যাপিটাল 9,842, ওকে। ওকে, লাইব্রেরি সাইডে আর কি কি আছে, জেনারেল হিসাব তো ভাগ হয়ে গেছে অলরেডি, ক্রেডিটর্স যা ছিল তাই। কত টাকা ছিল, 15,000, ওকে। চলো অ্যাসেট সাইডে চলে এসো, কপি পেস্ট করে দাও সব পর পর। প্রথমে কি আছে, ফ্রি হোল্ড প্রিমাইসেস, তারপর মেশিনারি 3,500, তারপর ফার্নিচার 1,750, তারপর অফিস ইকুইপমেন্ট কত, 550, তারপর স্টক 14,100, তারপর বিল রিসিভেবল 3060, তারপর ডেটর্স 17,500, ক্যাশ অ্যান্ড ব্যাংক একসাথে, ক্যাশ অ্যান্ড ব্যাংক যোগ করো, কত ছিল 1,590 আর 50, কত হচ্ছে, প্লাস 1,590 প্লাস 50 প্লাস 10,000 প্লাস 3,500, 15,090। এই যে যেটা ব্যাংক যেটা ক্যাপিটাল এনেছে সেটাও ক্যাশ অ্যান্ড ব্যাংকের সাথে যোগ হবে, 2,000 টাকা, আর এদিকে 1,500 টাকা, 3,500 টাকা যোগ হবে। $15,140, ও মানে ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্লাব করে বলো, 15,140, 15,140। যোগ করো, দেখবে ব্যালেন্স মিলে যাবে। মিলছে না?
মিলছে ব্যালেন্স শিট দেখো। এরকম ওটা জার্নাল এন্ট্রিজ করবো আমরা। তো জার্নালে ঘর কেটে ফেলো একটা ফটাফট। দুটো ঘর আমরা শুরু করছি। দেখো সিম্পল একটা ব্যালেন্স শিট দিয়েছে এই অঙ্কে, 9 নম্বর অঙ্কে। এল আর এম আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3. Balance sheet of the firm as on March 31st, 2020 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, যার মধ্যে ক্যাপিটাল আছে দুজনের, রিজার্ভ ফান্ড আছে, সানডে ক্রেডিটর্স আছে, আর অ্যাসেট সাইডে কিছু অ্যাসেট দিয়েছে। অন 1 এপ্রিল 2020 এনকে অ্যাডমিশন করা হচ্ছে। LMN will share profit and loss 7:5:3. The asset was revalued, asset রিভ্যালুয়েশন দিয়েছে। গুডউইল অফ দ্য ফার্ম 3,600 টাকা ফার্মের গুডউইল আছে। N is to bring his share of in cash, ওর শেয়ার অফ গুডউইল যেটা আছে সেটা ক্যাশে নিয়ে আসবে। হুইচ ইজ টু বি রিটেন ইন দ্য বিজনেস, যেটা বিজনেসেই থাকবে। তার মানে মধ্যে কথা প্রিমিয়াম নিয়ে আসছে, ব্যাস, আর কিছু করতে হবে না। প্রিমিয়াম নিয়ে এসে যদি প্রিমিয়ামটা না তোলে পার্টনাররা, তো সেটা তো বিজনেসেই থাকে। তাহলে আমরা যখন প্রিমিয়ামের দুটো এন্ট্রি মারি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল আর প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার, তার মানে প্রিমিয়ামটা বিজনেসেই আছে। তার কারণ ওই প্রিমিয়ামের ফিগারটা ব্যাংকের সাথে যোগ হয় না, আর ব্যাংকটা তো বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তারপর এন হ্যাজ টু ব্রিং 60,000 টাকা টুয়ার্ডস ক্যাপিটাল। তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে হবে। তাহলে শুরু করি তাহলে জার্নাল এন্ট্রিজ। বাট জার্নাল এন্ট্রিজ বের করার আগে একটা ছোট্ট ওয়ার্কিং নোটস করে নাও, বা তুমি নিচেও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যাক্রিফাইসিং রেশিও, এখানে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে তোমাকে, কারণ প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ হবে কোন রেশিওতে? স্যাক্রিফাইস রেশিওতে। ওল্ড রেশিও নিউ রেশিও দুটোই তোমাকে দিয়ে দিয়েছে। চলো হেডিং করো, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। কে কে পার্টনার আছে? এল আর এম, তাই তো? এল এর ওল্ড রেশিও কত ছিল? 5/8, আর এম এর ছিল 3/8, মাইনাস নিউ রেশিও এল এর হবে 7/15, ওর হবে 5/15। চলো 8 আর 15 এলসিএম করো, 15 8 গুণ করে দাও, তাহলেই হবে। 15 × 8 120। তো 120কে 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 15। 15 × 5, 5 15 75, আর 8 15 120, 7 8 56, তাই তো? তাহলে 75 - 56 19 19/120। এখানেও 120 হবে এলসিএম। 15 3 15 45, 8 দিয়ে 5 8 40, 5/120। তাহলে রেশিও কত হচ্ছে? 19:5। 19:5। ওকে, চলো এবার জার্নাল এন্ট্রিজগুলো করি। আচ্ছা, সবার প্রথমে আমরা যখন লেজারের অঙ্ক করি ব্যালেন্স লিখি, ক্যাপিটালের ব্যালেন্সটা লিখি। তো ব্যালেন্সের জন্য কোনো জার্নাল এন্ট্রিজ হয়? কোনো ব্যালেন্স তুমি ব্রড ডাউন ক্যারেট ডাউন করছো, জার্নাল এন্ট্রিজ হয়? ব্যালেন্সে কোনো জার্নাল এন্ট্রিজ হয় না। ব্যালেন্সে কি জার্নাল এন্ট্রিজ তুমি করবে? ব্যালেন্স তো ব্রড ডাউন ক্যারেট, আগের বছরের লেজারের ব্যালেন্স এই বছর টানলে, ওটা তো কোনো ট্রানজ্যাকশন নয়। তাহলে আমরা যেটা বাই ব্যালেন্স বিডি করে ওপেনিং ক্যাপিটাল যেটা লিখতাম, সেটা জার্নাল এন্ট্রিজ হবে না। এই গেল। নেক্সট কি করতাম? রিজার্ভটা ভাগ করি। এখানে রিজার্ভ আছে অঙ্কে, হ্যাঁ 2,20,000 কত টাকা রিজার্ভ আছে? 2,20,000
2,40,000 টাকা রিজার্ভ আছে। তো রিজার্ভটা পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে লিখতাম? ক্রেডিট দিকে। তাহলে জার্নাল এন্ট্রিসটা কি হতো? পার্টনার্স ক্যাপিটাল এখন ডেবিট, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে লিখতাম না, তাহলে পার্টনার্স ক্যাপিটাল তো ক্রেডিট হচ্ছে। তাহলে প্রথম জার্নাল এন্ট্রিস লেখো, রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু reserve fund account debit to L's capital to M's capital, কারণ L আর M এর মধ্যেই তোরা ডিস্ট্রিবিউট হতো। ঠিক আছে, বলো কত হচ্ছে? 2 লাখ কত টাকা রিজার্ভ ছিল? 2,40,000। 2,40,000 5:3 তে ভাগ হবে। এলস ক্যাপিটাল 1,50,000 হ্যাঁ। আর এলস ক্যাপিটাল 90,000, হ্যাঁ, তাহলে এল এর ঘরে হবে 1,50,000 1,50,000 আর এম এর ঘরে শুধু 90। জার্নাল এন্ট্রিস হলো রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু এলস ক্যাপিটাল টু এমস ক্যাপিটাল। ওকে, পরে ধরবে একটু। ওকে, চলো নেক্সট। এরপর আমরা রিভ্যালুয়েশন গুলো করি। ঠিক আছে, চলো রিভ্যালুয়েশনে কি দিয়েছে দেখো। দ্য অ্যাসেট রিভ্যালু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিভ্যালুয়েশন হচ্ছে কত টাকা? 7,50,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত টাকা? ল্যান্ড ছিল 6 লাখ, 6 লাখ। 1.5 লাখ টাকা বেড়েছে। তাহলে জার্নাল এন্ট্রিস কি হবে? ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। কারণ যখন কোনো অ্যাসেটের ভ্যালু বাড়ে আমরা রিভ্যালুয়েশনে কোন দিকে লিখি? ক্রেডিট দিকে। রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে লিখি তো। তো ক্রেডিট দিকে লেখা মানে রিভ্যালুয়েশনে ক্রেডিট করা হচ্ছে, তাহলে ডেবিট কি হবে? অ্যাসেট হবে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন কত টাকা বলো? 3 লাখ টাকা। 6 লাখ টাকা ছিল, 7.5 লাখ টাকা হয়েছে, তাহলে 1.5 লাখ টাকা। তারপর বিল্ডিং 8 লাখ টাকা হয়ে গেছে, ছিল কত? 8,80,000, তাহলে 80,000 টাকা কমে গেছে বিল্ডিং। তো উল্টো এন্ট্রি হবে এটা, এটার উল্টো এন্ট্রি হবে। অ্যাসেট বাড়লে জার্নাল এন্ট্রিস কি হচ্ছে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে অ্যাসেট কমলে জার্নাল এন্ট্রিস কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। আর আমরা রিভ্যালুয়েশনের ডেবিট দিকেই তো লিখতাম। তো জার্নাল এন্ট্রিস হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং কত টাকা? 80,000। ক্লিয়ার? আচ্ছা, সি অ্যাডজাস্টমেন্টে চলে এসো। গুডউইল বলেছে টোটাল ফার্মের গুডউইল কত? 3,60,000। আর নতুন পার্টনার এসছে কত অংশের জন্য? নিউ রেশিও কত আছে দেখো, 7:5:3। তাহলে নিউ পার্টনারের রেশিও কত? 3/12। তাহলে তুমি যে নোটসটা করেছো না, ওখানে একবার ছোট্ট করে একটা লাইন লিখে রাখো, প্রিমিয়াম ফর গুডউইল ইকুয়ালস টু $3,60,000 ইন্টু 3/12, 3/15। হ্যাঁ, 7, 5, 12, 3, 15। কারণ নিউ রেশিও আছে 7:5:3, 3/15, 72,000। তাহলে প্রিমিয়ামের টাকাটা ও এনেছে, প্রিমিয়ামের টাকাটা এনেছে তো। তাহলে প্রিমিয়ামের টাকা আনলে জার্নাল কি হয়? দুটো জার্নাল এন্ট্রিস হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা হবে? 72,000। আর এই প্রিমিয়াম ফর গুডউইলটা পার্টনারদের মধ্যে ভাগ হবে, ওল্ড পার্টনারদের মধ্যে। তো ওল্ড পার্টনার কে কে আছে? এল আর এম। তো এন্ট্রি লেখো, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট
টু এলস ক্যাপিটাল, টু এমস ক্যাপিটাল, টু এলস ক্যাপিটাল, টু এমস ক্যাপিটাল, বলো। 72,000 ইন্টু স্যাক্রিফাইস রেশিওতে ভাগ হবে। স্যাক্রিফাইস রেশিও বের করেছি না নিচে আমি, স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করো। 57,000 দিলে হুম, আর এর 15,000 সবার তাই এসছে? টোটাল 72,000 এসেছিল তো, 72,000কে স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করো দুজনের মধ্যে। স্যাক্রিফাইস রেশিও কত এসেছিল? কত? 90/5 19:5। তাহলে একজনের হবে 19/24 আর একজনের 5/24, 5/24। তাহলে প্রিমিয়াম ফর গুডউইলের কাজ হয়ে গেল। নেক্সট, নতুন পার্টনার একটা ক্যাপিটাল এনেছে। কত টাকা ক্যাপিটাল এনেছে? 6 লক্ষ টাকা। দেখো ডি অ্যাডজাস্টমেন্টে বলেছে নতুন পার্টনার 6 লাখ টাকা ক্যাপিটাল এনেছে। তাহলে ক্যাপিটাল আনলে জার্নাল এন্ট্রিজ কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাপিটালটা কে এনেছে? এন, তাহলে এনস ক্যাপিটাল হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এনস ক্যাপিটাল। কত টাকা? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এবারে দেখো সমস্ত কিছু লেজার হয়ে গেল। এবারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা ক্লোজ করি। রিভ্যালুয়েশনে জার্নাল এন্ট্রিজ কি হয়? আচ্ছা, রিভ্যালুয়েশনে এখানে দেখো প্রফিট এসছে না লস এসছে, এই ক্যালকুলেট করো। কি করে ক্যালকুলেট করবে? রিভ্যালুয়েশনে ক্রেডিটগুলোকে যোগ করবে, ডেবিটগুলোকে বিয়োগ করবে। কারণ দেখো এই টেকনিক্যাল জিনিসগুলো শেখো। রিভ্যালুয়েশনে আমি তো যখন লেজার অ্যাকাউন্ট করি তখন যোগ বিয়োগ করাটা অনেক ইজি হয়ে যায়, কারণ তোমার কাছে ডেবিট ক্রেডিট সাইমালটেনিয়াসলি তুমি দেখতে পাও। কিন্তু এখানে তো জার্নাল এন্ট্রিজ আছে, তো এইখানে রিভ্যালুয়েশন কোনো জার্নাল এন্ট্রিজে ক্রেডিট হয়েছে তার মানে সেটা প্রফিটের আইটেম, মানে কোনো অ্যাসেট বেড়েছে বা লাইবিলিটি কমেছে। আর যখন রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে তার মানে সেটা লসের আইটেম। তাহলে আমি কি করছি? ক্রেডিটগুলোকে যোগ করব, ডেবিটগুলোকে বিয়োগ করব। তো রিভ্যালুয়েশন এখানে দেখো ক্রেডিট কোনটা আছে? একটাই ক্রেডিট আছে, কত? 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ প্লাস হবে 80,000 বিল্ডিং 80,000 ক্রেডিট আছে। ভালো করে শোনো কথাটা। আমি কি বললাম? রিভ্যালুয়েশন যেখানে যেখানে ক্রেডিট হয়েছে সেই ফিগারটা বলো। তোমার রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে কত টাকা? 1,50,000। 80,000 নয়, 80,000-এর জায়গায় রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে, তাহলে 1,50,000টা প্লাস হবে। মারো প্লাস। এর সাথে যদি আরো কোনো আইটেম রিভ্যালুয়েশন ক্রেডিট থাকতো সেটা প্লাস হতো, মাইনাস যেটা ডেবিট আইটেম সেটা মাইনাস হবে। তো ডেবিট আইটেম কটা আছে এখানে? একটাই। ক টাকা? 80,000। মারো। যদি আরো কোনো ডেবিট আইটেম থাকতো সেটাও মাইনাস হতো। ফাইনাল রেজাল্টটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ। পজিটিভ আসছে, তার মানে এটা প্রফিট। কারণ তুমি প্রফিটটাকে পজিটিভ ধরেছিলে না, তো পজিটিভ থেকে একটা আইটেম মাইনাস করার পরও যদি রেজাল্টটা বেশি আসে তাহলে পজিটিভটা ভারী আছে, তাহলে তোমার ফাইনাল রেজাল্টটা প্রফিটে এলো। আর প্রফিটে যদি আসে, প্রফিটটা রিভ্যালুয়েশনে কোন দিকে লিখে? তুমি ডেবিট দিকে। তাহলে জার্নাল এন্ট্রিজ কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অন রিভ্যালুয়েশন। অথবা তুমি ডিরেক্টলি একসাথে করে দিতে পারো, কারণ আমরা রিভ্যালুয়েশনের ডেবিট দিকে কি লিখি? প্রফিট অন রিভ্যালুয়েশন। আর ওই প্রফিট অন রিভ্যালুয়েশনটা কি করি? পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করি। তাহলে আমি দুটো এন্ট্রিকে একসাথে মার্জ করে করতে পারি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। নেট এন্ট্রি করে দাও, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। কত টাকা হবে? আচ্ছা, এক কাজ করো, একটা জিনিস, পার্টনার্স ক্যাপিটাল লিখেছো, নামগুলো দিয়ে দাও পার্টনার্স ক্যাপিটালে। কার কার মধ্যে ভাগ হবে এটা? এল আর এন। তো
ওটা পার্টনার্স ক্যাপিটালটাকে লিখো টু এলস ক্যাপিটাল টু এমস ক্যাপিটাল, টু এলস ক্যাপিটাল টু এমস ক্যাপিটাল। ঠিক আছে, চলো ভাগ করে দাও। কোন রেশিওতে ভাগ হবে টাকাটা? ওল্ড রেশিওতে। যদি এইভাবে প্লাস মাইনাস করে করতে অসুবিধা হয় তাহলে কি করবে? সিম্পল একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ড্র করে নেবে, তাহলে তার অসুবিধা হবে না। এই দুটো লেজার অ্যাকাউন্ট জার্নাল এন্ট্রিজ পোস্টিং করবে, অটোমেটিক ফিগার বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি কি করি? রিভ্যালুয়েশনের ক্রেডিট ফিগারগুলোকে যোগ করি, ডেবিট ফিগারগুলোকে মাইনাস করি। যদি ফিগারটা পজিটিভ আসে তার মানে ওটা প্রফিট, আর যদি ফিগারটা নেগেটিভ আসে তাহলে সেটা লস। যদি প্রফিট হয় তাহলে জার্নাল এন্ট্রিজ হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, আর যদি লস হয় তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। কারণ লস হলে পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে যায়? ডেবিট দিকে বসে না? তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু লস অন রিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন। ঠিক আছে, ব্যাস। তারপর আমরা কি করি? ব্যালেন্স বের করি। ব্যালেন্সে তো কোনো জার্নাল এন্ট্রিজ হয় না। তারপর কি করি? ব্যালেন্স শিট ড্র করি। ব্যালেন্স শিট ড্র হলে কোনো জার্নাল এন্ট্রিজ হয় না। তাহলে এখানেই অঙ্কটা শেষ। দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। এখানে বলেছে প্রিমিয়াম ফর গুডউইল পেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। হ্যাঁ, কিন্তু এটা যদি ফর্মের মধ্যে থাকছে তাহলে এখানে তুমি পরের এন্ট্রিটা করোনি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, আর একটা পরে এন্ট্রি করেছি প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। হ্যাঁ, এটা হলো যদি টাকাটা তুলে নেয় হ্যাঁ, তাহলে রিভার্স এন্ট্রি মারতে হবে, তোমাকে উইথড্রল এন্ট্রি মারতে হবে। তখন এন্ট্রি হয়ে যাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মানে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে দুজনের। যেমন এখানে ওল্ড পার্টনার কে ছিল এলস ক্যাপিটাল ডেবিট, এমস ক্যাপিটাল ডেবিট টু ব্যাংক। তুমি যখন লেজার অ্যাকাউন্ট করতে গুডউইল আনলে কোন দিকে লিখতে? ক্রেডিট দিকে, আর টাকা তুলে নিলে আবার কোন দিকে লিখতে? ডেবিট দিকে। সেটাই হবে। দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। আর যদি এরকম জার্নাল এন্ট্রিজ করতে খুব অসুবিধা হয়, আগে অঙ্কটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে নেবে, করে ওটা থেকে দেখে জার্নাল এন্ট্রিজ করবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আজকে আমরা শেষ করছি। অ্যাডমিশন অফ পার্টনার টোটাল শেষ হয়ে গেল। বইতে যে যে অঙ্কগুলো আছে, বাকি যে অঙ্কগুলো আছে এক এক করে হোমওয়ার্ক করে নেবে। ঠিক আছে, আর টিএস গ্রেভালেরও যে অ্যাপটা আছে ওই অ্যাপ থেকেও হোমওয়ার্ক করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব রিটায়ারমেন্ট অফ পার্টনার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, বাই।